অ্যাজ এ ফিজিশিয়ান আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে ম্যান ইন ডিজিজ, তাই না? ম্যান ইন ডিজিজ, এটা আমার কথা না কিন্তু, আর ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান আজ থেকে 300 বছর আগে বলে গেছেন ম্যান ইন ডিজিজটাকে বোঝার কথা। আমরা যেটা বলি যে পেশেন্টকে বুঝতে গেলে, ডিজিজে থাকা সেই মানুষটাকে বুঝতে গেলে আমাদেরকে পেশেন্টের ভাবনাটাকে বুঝতে হবে। আমাদের দায়িত্ব পেশেন্টের ভাবনা। কেন আমি এই ব্যাখ্যাগুলো আজকে করব, ঠিক আছে? ধরেন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম ক্যালকেরিয়া কার্ভ বা অ্যাকুনাইটের মধ্যে পার্থক্য কি পার্থক্য? আপনি কিন্তু এক কথাই বলে দিবেন দুইজনের ভয় আছে, বা দুইজন একটুতেই ভয় পেয়ে যাচ্ছে। ভয় কার নাই? স্ক্যামোনিয়ামের ভয় আছে, সবারই মোটামুটি ভয় আছে। তো ভয় বললে তো হবে না, আমাদের আরো স্পেসিফিক যেতে হবে। হ্যাঁ, আমাদেরকে ধরেন আমি যদি দুইটা মেডিসিনের কথাই ধরি, ক্যালকেরিয়া কার্ভ এবং অ্যাকোনাইট, হ্যাঁ, তো এই দুইটার ভয়কে আমরা কিন্তু পার্থক্য করতে পারি। আমরা যদি মেডিসিন সম্পর্কে জানি, আমরা মেডিসিনের ইনস এন্ড আউট যদি বুঝি, তাহলে আমরা কিন্তু তাদের পার্থক্য করতে পারবো। তো আমরা পার্থক্য করতে পারবো কি, তাদের যে ভাব আছে, তার ভেতরে যে ভাবনা আছে, সেটাকে যদি আমরা ধরতে পারি তাহলে খুব সহজে কিন্তু পার্থক্যটা করা সম্ভব। তো রোগীর মধ্যে কি ভাব আছে বা কি ভাবনা আছে সেটা আপনি বুঝবেন কিভাবে? মনের মধ্যে হচ্ছে আপনি বুঝবেন কিভাবে? ওটা তো কপালে লেখা থাকবে না। আপনি বুঝবেন রোগীর সাথে কথোপকথন, তাকে যখন আপনি ইন্টারোগেট করবেন, তার যখন টেস্টিং করবেন, তার ভাষার মাধ্যমে, তার জেস্টারের মাধ্যমে সে কিন্তু তার ভাবনাটা প্রকাশ করে দেয়। তো আমরা একটু এই আলোচনাগুলো আমাদের করা দরকার। আমরা আসলে খুব মেডিসিনের মধ্যে ঢুকে গেছি, ফিলোসফিক্যাল পার্ট আলোচনা হয়, কিন্তু অর্গানন নিয়ম নীতির কিছু বিষয় আছে যেগুলো আমরা আসলে একদমই অ্যাভয়েড করে যাই। আমার আলোচনাগুলো আসলে অ্যাভয়েড হয়ে যায়। ফার্স্ট যে কথাটা বলি সেটা হলো, আমি যখন শুরু করেছি তখন আমি শুরু করেছিলাম এটাকে বলতে হচ্ছে, স্টিল নাও বলে হচ্ছে সেগাল মেথড। আমি আমার প্রত্যেকটা মাসের শুরুতে আমি শ্রদ্ধা জানাই আমাদের মাস্টার, গ্রেট মাস্টার ডক্টর এম এল সেগালের প্রতি। তার যে শেখানো পদ্ধতি সেটার চর্চা করি, এটাকে আমরা বলছি হচ্ছে সেগাল মেথড, অনেকে মাইন্ড মেথড বলে। কিন্তু আলটিমেটলি আমি কিন্তু এখন একদম ফ্রি ফ্র্যাঙ্ক স্পিকিং, আমি কিন্তু আর মেথডের মধ্যে নাই। এখন আমার শুরুটা হয়েছে ওখানে, কিন্তু আমার জার্নিটা, আমার এখনকার প্র্যাকটিস, আমার এখনকার চিন্তা চেতনা সেটাকে ছড়িয়ে গেছে। কতখানি ছড়াই গেছে সেটাই আমি আজকের আলোচনার মধ্যে বোঝাতে চাই। দেখেন আমার হাতে এই যে এম এল সেগালের দেখা যাচ্ছে না, এম এল সেগালের 14 নাম্বার বইটা আছে। এটা ইংরেজি বইও আছে, বাংলা বই, আমার দুটোই আছে। আমি ইংরেজিটা পড়েছি। ইংরেজিটা পড়া মানে কোরআন পড়ার মতো। আর আমি এখন আপনাদেরকে একটু শোনাবো, অল্প একটু শোনাবো, সেটা হলো তর্জমা করা, এরপর আমি নিজে তাফসীর করব, ঠিক আছে? তো দেখেন সেগাল যেটা বলেছেন যে আমাদের তিনটা বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। একটা হলো প্রেজেন্ট, প্রিডমিনেটিং, পারসিস্টেন্ট। এগুলো নিয়ে আমি আলোচনা পরে করব, এটা নিয়ে না। আমাদের হলো রোগী দেখার সময় যেটা কর্তব্য, যে গাইডলাইনটা এম এল সেগাল দিয়েছেন, সেখান থেকে কিন্তু আমাদের শুরু। আমিও পার্সোনালি শুরু করেছি সেখান থেকেই। এই কারণে আমি এটা বলতে চাচ্ছি, সেটা হলো যে তিনি বলছেন যে রোগী যখন আসবে তখন আমাদেরকে 4টা জিনিসের উপরে গুরুত্ব দিতে হবে। একটা হলো হোয়াট হি সেজ, হোয়াট হি সেজ, তিনি কি বলছেন, পেশেন্ট কি বলছেন, এটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যেমন পেশেন্ট বলছেন যে আমার মনে হচ্ছে আমি ভালো হব না, ঠিক আছে, এটা একটা ইনস্ট্রাকশন। তারপরে বলেছেন হাউ হি সেজ, ঠিক আছে, তিনি কিভাবে বলছেন, তিনি কি খুব টেনশন নিয়ে বলতেছেন, তিনি কি খুব বেপরোয়া ভাবে বলতেছেন, তিনি কি খুব রাগ নিয়ে বলছেন, নাকি দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতেছেন, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে হাউ হি সেজ। তারপর 3 নাম্বারটা তিনি বলেছেন হোয়াই হি সেজ,
কেন তিনি এই কথাটা বললেন, এটা আমরা বারবারই বলি যে হোয়াইটা খুব ইম্পর্টেন্ট। কেন পেশেন্ট এই কথাটা বললো, কেন এই কমপ্লেনটা এইভাবে করলো। ঠিক আছে, এবার 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে when he says, তিনি কখন বললেন, তিনি কখন বললেন, when he says। তাহলে এই তিনটা বিষয় কি কি হলো, হোয়াট, হাউ, হোয়াই, when। এই তিনটা আমাদেরকে পেশেন্টকে আমরা যখন কেস টেকিং করবো তখন আমাদেরকে মাথায় রাখতে হয়। ঠিক আছে, মাথায় রেখে আমাদের কেস টেকিং করতে হয়। তো আমাদের সবচেয়ে বেশি আমরা যেটাকে ইম্পর্টেন্ট দিই, আমি পার্সোনালি, এখন এগুলো তো হলো কিতাবি কথা যেটা বললাম, এগুলাও এক ধরনের, এটা যদিও প্র্যাকটিক্যাল, কিন্তু তারপরেও আমি বললাম যে সেই জার্নিটা আমি পেছনে ফেলে রেখে আসছি, সেই স্টেশনটা ফেলে রেখে আসছি, আমি এখন অন্য স্টেশনে। আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কি, হাউ ডাজ পেশেন্ট সে, হাউ, এই হাউটা খুব ইম্পর্টেন্ট। হাউটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টের কথোপকথনের মধ্যে যদি আমরা হাউটাকে খুঁজে বাইর করি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা লাইন দিয়ে আগে বুঝে, আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, একটা লাইন দিয়ে বুঝাই কেন হাউ এর বিষয়টা কিভাবে আছে। ঠিক আছে, পেশেন্ট বলছে যে হোয়াই ইউ বিট মি, তুমি আমাকে কেন মারলে। এখন এর অর্থটা কি হবে, হোয়াই ডিড ইউ বিট মি, তুমি কেন আমাকে মারলে, তুমি আমাকে পিটালে কেন। আরো শুদ্ধ ভাষায় বললাম, তো যখন পেশেন্ট আপনার সাথে কথা বলবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা সেগাল ফলো করি, পুরনো দীর্ঘদিন থেকে করছি, আমাদের এখানে যারা অনেক প্রবীণ আছেন, তারাও যারা করতেছেন, আমরা করি কি, আমরা সব সময় পেশেন্টের হোয়াট, কি বলছে সেটার উপরে গুরুত্ব দিই। কিন্তু মজার ব্যাপার কি জানেন, একদম মানে এটা একদম স্ট্যাটিস্টিক্যাল একটা আমি আপনাদের বলছি, হোয়াট মানে আপনি যখন পেশেন্টের সাথে কথা বলবেন তখন পেশেন্টের কথার মধ্যে যে হোয়াটটা থাকে, কি হোয়াট থাকে, সেটা হলো 25% ইম্পর্টেন্ট। সে কি বলছে, পেশেন্টটা কি বলছে, তা আমাদের কাছে 25% গুরুত্ব বহন করে। আর আমরা সেই 25%-এর মধ্যে আটকে যাই। পেশেন্ট এটা বলছে, ওটা বলছে, ঠিক আছে, পেট ব্যথা করছে, আমার মাথা ব্যথা করতেছে, এই হয়েছে, ওই হয়েছে, হ্যান ত্যান 7-17 আপনি লিখছেন, এটাকে আমরা গুরুত্ব বহন করি। আমিও মাঝে মধ্যে আমিও ফর্মুলার মধ্যে চলে যাই, আমি ওইটাকে গুরুত্ব বহন করি, ওইটাকে আমরা দিচ্ছি। কিন্তু রুগী কিভাবে বলছে সেটা আমাদের কাছে গুরুত্ব থাকতেছে না, সেটা আমাদের কাছে গুরুত্ব পাচ্ছে না। যেমন আমি এই একটু আগেই বললাম, হোয়াই ডিড ইউ বিট মি, আপনি কেন আমাকে মারলেন। এখন আমি যদি আমরা বলতে মানে পেশেন্ট যদি এই হোয়াইয়ের উপরে, হোয়াই ডিড ইউ বিট মি, এই হোয়াইয়ের উপরে যদি ফোকাস করে, তাহলে তার কনসার্নটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আপনি বললে মানে সে যদি বলে, মানে পেশেন্ট যদি ফোকাস করে হোয়াই ইউ বিট মি, ইউ এর উপরে যদি তার ফোকাস থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি কেন মারলেন। অন্য যদি কেউ আমাকে মারতো তাহলে মানা যেত, কিন্তু আপনি মারলেন, বিষয়টা বুঝেন। আমি একটু পরে ভিডিও দেখাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সেন্টেন্সের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার যদি তার ফোকাস যদি ডি হোয়াইটা কম থাকে, ডিড ইউ বিট মি, এইটুকের উপরে যদি ফোকাস করা হয়, তাহলে আপনি মারলেন কেন, আপনি মারলেন কেন। হ্যাঁ, দেখেন কথার টোনের উপরে, কথার টোনের উপরে একই সেন্টেন্স অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমরা কি করছি, আমরা করছি কি, কেস টেকিং করার সময় রোগী এটা বলতেছে, ওটা বলতেছে, মাথা ব্যথা করে, এই হয়, অমুক হয়, তমুক হয়, আমরা কিন্তু একদম, অনেকে তো দেখি যে একদম, হ্যাঁ কি হয়েছে বলেন, শুরু করলো, রুগীর দিকে তাকানো নাই, হ্যাঁ কি হয়েছে বলেন, শুরু করলো, রুগীর দিকে তাকানো নাই, হ্যাঁ লিখছে,
স্টিং করতে বলছে তো, রুগীর সবকিছু এমএল সেগাল বলেছে যে সবকিছু কমা, দাড়ি, কমা, সেমিকোলন, হাসি ঠাট্টা সব লিখে রাখতে হবে। তো আপনি পেশেন্টের দিকে তাকাবেন না, লিখবেন। তো লিখছে, কিন্তু এই জায়গাটা আমরা কিন্তু মিস করে ফেলতেছি। সে কিভাবে বললো, সে কি করছে, তার এক্সপ্রেশন কি, খুবই ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা আমরা খেয়াল করছি না। তো এই জন্য আমি তো এমএল সেগাল থেকে আপনাদের অনুবাদ করে শোনালাম, কিন্তু আমার যেটা উপলব্ধি, আমরা যেটা ইয়ে করি, সেটা হলো যে পেশেন্ট কি বলছে তার হোয়াট এবং হাউ এর মধ্যে একটা ম্যাচিং থাকতে হবে। আপনি যদি ম্যাচিং না পান, তাহলে ওই কথার কোনো ইয়ে থাকবে না, গুরুত্ব থাকবে না। হ্যাঁ, যেমন ধরেন আমি এই কয়েকদিন আগের একটা পেশেন্টের কথা বলি। তো কথা প্রসঙ্গে কেস টেকিং করছি, কথা চলছে, করতে করতে বলতেছে যে ডাক্তার সাহেব আমার তো, আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোনো কিছু নিয়ে টেনশন বা কোনো স্ট্রেস বোধ করেন কিনা, ভাবনা আছে কিনা, দুর্ভাবনা আছে কিনা। হ্যাঁ ডাক্তার সাহেব, ফ্যামিলি গায়ে তো চিন্তা করেন, আমার পরিবারকে নিয়ে খুব চিন্তা হয়, আমার ছেলে মেয়ে আছে, বউ নিয়ে খুব চিন্তা, এরকম বলতেছে। যাক, তাহলে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট বা অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট এগুলো নেওয়া যায়, তাই না? রুগী তো বললো। আমরা তো অনেকেই কথায় কথায় রুব্রিক্স ধরাটাকে পছন্দ করি, রুব্রিক্স দিয়ে আমরা কেস টেকিং করাটা পছন্দ করি, আমরা শিখিও তাই ভাবে ওইভাবেই। কিন্তু রুগী এসে বললো যে হ্যাঁ ডাক্তার সাহেব, আমার বউকে নিয়ে খুব চিন্তা হয়, কি করে বেচারা, নতুন বিয়ে করেছি, অথবা আমার বাচ্চাকে নিয়ে খুব চিন্তা হয়, বেচারা এরা, আমি তো সময় দিতে পারি না, সকালে অফিসে যাই, রাত্রেবেলা আসি, আমার বাচ্চাকে নিয়ে খুব টেনশন হয়। তাহলে কি বাচ্চাকে নিয়ে টেনশন হয়, রুব্রিক্স কি আসবে? অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, বউকে নিয়ে চিন্তা হয়, ফ্যামিলিকে নিয়ে চিন্তা হয়, অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট আসবে। তাই তো আমরা যারা জানি রুব্রিক্স কিভাবে নিতে হয় কথা থেকে, তারা তো এটা নিব। কিন্তু এই রোগীর কি হলো, গল্প করতে করতে একটা পর্যায়ে বলতেছে, জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বলেন তো আপনার সারাদিন কিভাবে কাটে। এই তো ডাক্তার সাহেব অফিসে যাই, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় যাই। তো এরপরে বললাম যে আরো দু একটা কথা বলার পরে বললাম যে আচ্ছা, যে এখন আপনার তো শেষ হলো, ওষুধ দিয়ে দিচ্ছি, এখন আপনি কি করবেন? তখন ডাক্তার সাহেব আমি একটু ঘুরতে যাব, কোথায়, আড্ডা হয়ে যায়। তো বলে যে বন্ধু বান্ধবের সাথে বাসায় ফিরবেন কখন? আজকে বাসায় ফিরতে একটু দেরি হয়ে যাবে। দেরি হয় মানে একটু বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরতে যাব, ওই নতুন সিনেপ্লেক্স আছে, আজকে একটু সিনেমা দেখবো 9টা 12টা শো, ফিরে তারপর রাত্রে ফিরবো। দেখেন এই পেশেন্টটাই, এই পার্সনটাই কিছুক্ষণ আগে বলছে যে আমার পরিবার নিয়ে, আমার ওয়াইফ নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে চিন্তা হয়, তারপরে আবার বলছে যে নাইট শো 9টা থেকে 12টার শো। তাহলে আগের কথার সাথে পরের কথা, পরের স্টেটমেন্টের কি কোনো মিক্স হলো, মানে ম্যাচিং হলো? কিন্তু আমরা যদি লিখে নিই ওইভাবে, আমরা যদি লিখি যে ফ্যামিলি নিয়ে চিন্তা, বাচ্চাদের নিয়ে চিন্তা, পরে আপনি কি দেখছেন, খোঁজ নিয়ে দেখেন এই লোক এই কাজই করে, বাচ্চা নিয়ে কোনো ইয়াই নাই, তো মুখ কথার কথা বলছে। তাহলে তার আগের স্টেটমেন্টের সাথে পরের স্টেটমেন্টে কিন্তু কোনো ম্যাচিং হবে না। তাহলে হোয়াট এন্ড হাউ এর মধ্যে কিন্তু ম্যাচিং হলো না। পেশেন্টের যে হোয়াট, কথার যে হোয়াট এবং হাউ, এই দুটোর মধ্যে এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমাদের চক্ষু হতে হবে। হ্যাঁ, অনেকেই বলেন যে কেস টেকিং যখন একদম মিউট, ঠিক আছে মিউট, রুগী যখন আপনার সাথে কথা বলবে, তখন কথার মধ্যে আপনি কথা চালাবেন না। যদি অন্য অ্যাঙ্গেলে চলে যায়, আদার্স কোনো জায়গায় চলে যায়, তখন আপনি তাকে আবার আপনার লাইনে নিয়ে আসেন। কিন্তু আপনাকে তো বারবার ভেরিফাই করতে হবে, কথা বলে তাকে, তার কাছ থেকে তো আপনাকে একটা কথা 3বার 4বার করে বলতে হবে। আমি আমার কেস টেকিং গুলোতে আমি দেখাই, আমাদের ক্লাসরুমের কেস দেওয়া আছে, দেখেন এক কোশ্চেন কভার করেছি, ভেরিফাই করে আপনাকে হোয়াট এন্ড হাউ এর মধ্যে যতক্ষণ আপনি করবেন সেটা কিন্তু নাই। এই কথাগুলো কিন্তু সেগেলের বইয়ে নাই। আমরা যারা বই পড়ে শিখতে চাই, বারবারই বলি যে হোমিওপ্যাথি একটা গুরুমুখী বিদ্যা। আপনি স্যার কি কি বই পড়েন, সব বই কিনে নেবো, ডেফিনেটলি আপনি এগুলো পাবেন না। এগুলো আমাদেরকে অনেক অনেক ঘেঁষতে গেছে, মানে অনেক শ্রম দিয়ে এই বিষয়গুলোকে আনতে, খুবই ইন্টারেস্টিং বিষয়। আপনারা এটা ইয়ে করবেন, আমি একটা ভিডিও দেখাই, তাহলে আমার কথা, মানে কথার টোনের
কোন জায়গায় ফোকাস করলো তার উপরে কিভাবে অর্থ চেঞ্জ হয়ে যায় একটু। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এক্সপ্রেশন কিভাবে ডেলিভারিটা দিচ্ছে, রুগী কোন জায়গায় কোন ওয়ার্ডের উপরে গুরুত্ব দিচ্ছে, সেটা হলো গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে নিয়ে বুঝতে হবে এবং হোয়াট এবং হাউ এর মধ্যে ম্যাচটা করতে হবে। আমার এতক্ষণের আলোচনার মূল কথা হচ্ছে এটাই। তার মানে আমাদের বিচক্ষণ হতে হবে। খুবই ইন্টারেস্টিং বিষয়, আমরা এই আলোচনাগুলোতে আরো এটা দেখবো। এখন ধরেন আপনাকে যদি বলি যে ল্যাকিসিস এবং ফসফরাস, ল্যাকিসিস আমি পড়াইছি, আবারও এই আলোচনার মধ্যে অল্প অল্প কিছু করে দিব যে কিভাবে দেখলে আপনি ল্যাকিসিস বুঝে যাবেন। তো ল্যাকিসিস এবং ফসফরাসের মধ্যে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি। দুইটার কিন্তু প্রেজেন্টেশন একই ধরনের, দুইজনেরই কিন্তু অনেক জিনিসে ম্যাচিং আছে। ল্যাকিসিস কমিউনিকেটিভ, কথা বলবে একদম নাড়ায় চাড়ায়, ফসফরাস তাই। অ্যামিউজমেন্ট, ডিজায়ার ফর, দুইজনের মধ্যে অ্যাফিবিলিটি, অ্যান্টিক প্লেইং, এমন ধরনের অ্যান্টিক, অ্যান্টিক আমরা কি, আমরা অ্যান্টিক কাকে বলি, অ্যান্টিক, অ্যান্টিক ভ্যালু মানে তার অমূল্য, তাই না? অ্যান্টিক প্লেইং, এমন প্লেইং যেটা হচ্ছে অ্যান্টিক। হ্যাঁ, অর্ডেন, কার লাভিং, দুইজনেরই কার ড্রাইভে ভালো লাগে। ট্রাভেলিং ডিজায়ার, দুইজনে খুব কিউরিয়াস, এদের মধ্যে অনেক কিউরিয়াসিটি আছে। পকেটস টু মাচ, হ্যাঁ, অনেক বেশি অ্যাডাল্টার আছে। আরো গাদি গাদি মিল আছে। তাহলে আপনি মেডিসিনকে পার্থক্য করবেন কিভাবে, এগুলাই আমরা শিখবো আসলে। ডিডিটা করবো কিভাবে, কোন পয়েন্ট ধরে ধরে, অনেক বড় জিনিসটা নিয়ে নাই। আমি একটু কি বললাম, এখন এটার স্টামোনিয়ামের ভয়, ভয় তো দুজনেরই ভয় আছে, কার ভয় নাই? ভয়গুলোকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই কথা বললাম, হোয়াই ডিড ইউ বিট মি, তাই না? এই বিট মির 5টা অর্থ আছে, আপনি নিজেই চিন্তা করেন। আপনি যদি হোয়াই এর উপরে ফোকাস করেন একটা অর্থ দাঁড়াবে, ডিড ইউ বিট মি এর উপরে ফোকাস করেন একটা দাঁড়াবে বিট মি, ওই যে আচ্ছা আচ্ছা, ওই যে সেম এইরকম প্রত্যেকটা ইয়েতে আপনি, আমাদের দরকার হলো কোন জায়গায় ফোকাস করছে। ফোকাসটা যদি আমরা বুঝি, আমরা পেশেন্টের কথাকে যদি বুঝি, তার রিয়াকশন গুলোকে যদি ধরতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা মিসম্যাচ করবো না। ঠিক আছে, এটা ছিল আমার ইন্ট্রোডাক্টরি আলোচনা। এরপরে আমি একটু আলোচনা করতে চাই, আমি এটা আমার মনে হয়েছিল পড়াবো, মানে পড়াইছি, কিন্তু আলটিমেটলি আমি দুজনের কাছে কনফার্ম দিয়ে দিলাম আমি পড়াইনি। সেটা হলো, আমরা খুব বেশি ইউজ করি একটা মেডিসিন, সেটা হায়োসিয়ামাস। ঠিক আছে, হায়োসিয়ামাস ডেফিনেটলি আমরা অনেক বেশি ইউজ করি। হায়োসিয়ামাসের কোর রুব্রিক্স কি কেউ বলতে পারেন? কার মনে আছে কোর রুব্রিক্স? তার মানে কি পড়াইছি? পড়াইছি আমি জিএমটি তে পড়াইছিলেন স্যার? জিএমটি তে পড়াইছিলাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো মনে আছে, এরা তো গুড লার্নার। যাক, তাহলে হায়োসিয়ামাসের মূল জায়গাটা হলো ফিয়ার বিট্রে টপিক। ঠিক আছে, তখন এক ধরনের ফিয়ার বিট্রে পড়েছিলাম, এখন হবে আরেক ধরনের, কারণ এখন আরেকটু ম্যাচিউর হয়েছি, আরেকটু চোখ খুলেছে, এইটুকু ধরতে পারলেই আনা। আমরা কিন্তু হায়োসিয়ামাসকে মিস করবো না। ঠিক আছে, চেম্বারে পেশেন্ট আসছে, যদিও আমার ইয়ে ছিল যে এই আলোচনাগুলো আমি বাচ্চাদের নিয়ে, আমার একটা ধারাবাহিক ক্লাস হবে আগামী মাস বা যখন হোক, ধারাবাহিক 2-3 মাস পড়বো, অনেকগুলো মেডিসিন থাকবে, তখন এগুলো আলোচনা করবো, কিন্তু এখানে একটু টাচ করছি। তো আপনার চেম্বারে পেশেন্ট আসছে, বাচ্চা ছেলে বাবার সাথে আসছে, এসে চেয়ারে বসে এদিক ওদিক তাকাচ্ছে। আপনার সেলফ দেখছে, আপনার ঘড়ি দেখছে, আপনার টেবিলে যে জিনিসগুলো আছে সেটা দেখছে। আপনি তার চোখের দিকে দেখেন, আপনার লিখার দরকার নেই এগুলা, আপনি মানে এখানে নোট করে নেন, কিন্তু আপনার ওই রোগীর অ্যাটিটিউড লেখার দরকার নেই, আপনি তার চোখের দিকে দেখেন। কি দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? কিছু একটা খুঁজতেছে,
বুঝতেছে, ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছেন? কিউরিসিটি। হ্যাঁ, আমাদের একটা রুব্রিক্স আছে খুব সুন্দর, কিউরিসিটি চিলড্রেন, সরি কিউরিয়াস, কিউরিয়াস চিলড্রেন, কিউরিসিটি থেকে কিউরিয়াস, কিউরিয়াস চিলড্রেন। আবারও মাটি বুঝতেছি, যাই দিবানি মার আর কিছু দরকার নাই, এক কথা বলে কানে বাজে না করে হাই সমাজ দিয়ে দেন। তো বাচ্চার মধ্যে থাকা ভয়, বাচ্চার মধ্যে থাকা ডাউট, আপনি আপনার ক্লিনিকে আপনার সামনে যে বাচ্চাটা বসেছে তার মধ্যে দেখতে পাবেন। এতদিন জানতেন না, এখন জেনে গেলেন, এখন দেখতে পাবেন অনেক বাচ্চা এরকম পাচ্ছে। এগুলো হলো একটা টিপস, কিন্তু আমি একটু 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 ভিতরে আমার এখানে অনেক নিউ লার্নার আছে, তাদের জন্য একটু হাই সমাজ যাতে প্রেসক্রিপশন করতে পারেন এই লেভেলে একটু বলতে চাই। তো আমাদের প্রথমে কি বললাম, আমাদের কোর রুব্রিক্স, যে রুব্রিক্সটা আমাদেরকে আসলে জানতেই হবে, শিখতে হবে, সেটা হলো ফেয়ার বিট রেট অফ বিং। আমরা পড়বো কিভাবে? এখানে লেখা আছে কি, ফেয়ার বিট রেট অফ বিং। আমরা পড়বো ফেয়ার বিট রেট অফ বিং, ডাইরেক্ট পড়া যায় ফেয়ার বিট রেট অফ বিং, ঠিক আছে? ফেয়ার অফ বিং বিট রেট আমরা এইভাবে পড়বো, ফেয়ার অফ বিং বিট রেট। দেখেন এই রুব্রিক্স এর মধ্যে অনেকগুলো মেডিসিন আছে, আমি মেডিসিনের লিস্ট গুলো দিইনি, দিয়ে নিই। অনেকগুলো মেডিসিন আছে, হ্যাঁ, প্রায় 1 2 3 4 5 6, এখন মনে হয় 15টার মতো মেডিসিন আছে। তো একটা সময় এখানে মাত্র 2টা মেডিসিন ছিল, একটা হলো লাইসিন আর একটা হলো বেলেডোনা, ঠিক আছে? সরি, একটা সময় ছিল 2টা, লাইসিন আর হাইসোমাস, পরে ঢুকলো বেলেডোনা সহ আর ওই দিন একটা মিউ দেখতে পাচ্ছি ইগনেশিয়া। তো এই বেলেডোনা ঢুকলো, বেলেডোনাও এই রুব্রিক্সের মধ্যে ঢুকে পড়ছে ফেয়ার বিট্রের মধ্যে। বেলেডোনা এই ফেয়ার বিট্রেটা কিভাবে বলবে? আপনার চেম্বারে এসে ফেয়ার বিট্রেটা কিভাবে প্রেজেন্ট করবে? চেম্বারে ঢুকলো, ঢুকে চিৎকার শুরু করে, হ্যাঁ আমার সাথে ধোকা দেওয়া হয়েছে, আমার সাথে আপনি আমাকে কি দিয়েছেন, পানি দিয়েছেন না কি দিয়েছেন, কাজ হয় না, হ্যান না তেন না, আমাকে ইয়ে করেছেন, ঠকাইছেন। বেলেডোনা পেশেন্ট একজনের উপর চিল্লা ফাল্লা করবে, তার বন্ধুর সাথে, হ্যাঁ তুই আমাকে ধোকা দিয়েছিস, তুই আমার সাথে ঝামেলা করেছিস, আমাকে ফলসে ফেলছিস। পরের দিন দেখা যাচ্ছে, আয় দোস্ত আয় একসাথে ঘুরতে যাই, গলায় গলায় হাত দিয়ে গলায় গলা মিলায় হাঁটতেছে, ভুলে গেছে। চিৎকার করেছিল প্রথম দিন, চেম্বারে এসে আপনার সাথে চিৎকার করেছিল, পরের দিন একদম আর মাথায় নাই, একদম ইজি গোয়িং হয়ে গেছে, জলবত্তর হয়ে গেছে, আপনার সাথে মিশে গেছে। বন্ধুকে বলেছে তুই আমার সাথে বিট্রে করলি, তুই আমার সাথে ধোকা দিলি, তুই আমার সাথে এই করলি ওই করলি, ছলছাতুরি করলি, পরের দিন গলা ধরে নিতে, কিন্তু এলেটো না। হাই সমাজ কি পারবে পরের দিন এভাবে গলা ধরতে? পরের দিন গলা মিলাতে কি পারবে? কিন্তু পারবে না, হাই সমাজ পারবে না, ঠিক আছে? আমাদের এই রুব্রিক্সটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে বিট্রেট। বিট্রেট, এই বিট্রেট নিয়ে আমরা একটু খেলবো, বিট্রেট নিয়ে আমরা একটু রেপার্টরি নিয়েও খেলবো। আপনাদের যদি কারো রেপার্টরি থাকে ওপেন করতে পারেন, আমার সুবিধা হয়। আমার এখানে আবার কম্পিউটারের কনফিগার ভালো না, একসাথে রেপার্টরি ওপেন করলে দেখা যাচ্ছে ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, তো পরবর্তীতে হয়তো হবে। তো যাক, যেটা বলতেছিলাম, রেপার্টরিতে যদি আপনি বিট্রেটে সার্চ দেন, আপনি 2টা রুব্রিক্স পাবেন। একটা তো পেলেন ফেয়ার বিট্রেট অফ বিং, আরেকটা পাবেন হচ্ছে ডেলুশন বিট্রেট, ডেলুশন বিট্রেট শি ইজ। হ্যাঁ সিয়াম বলে স্যার রেপার্টরি কি ওই প্রেজেন্ট করবো আর কি? আমি বললে তখন করো। তোমার কি রেপার্টরি আছে ইয়েতে, রাডারে? জি স্যার। আচ্ছা, যদি প্রেজেন্ট করতে পারো তাহলে ভালো হয়। আচ্ছা আমি দেখি, আমার প্রয়োজন হলে তোমাকে বলবো, তখন তুমি প্রেজেন্ট করো। জি স্যার। তাহলে 2টা রুব্রিক্স পেলাম বিট্রে দিয়ে। কি রুব্রিক্স পেলাম? ফেয়ার বিট্রেট অফ বিং আর ডেলুশন বিট্রেট দ্যাট শি ইজ। 2টা রুব্রিক্স পেলাম, একটা ফেয়ারের মধ্যে, একটা
ডেলুশনের মধ্যে। দেখেন কেউ যদি বুঝতে না পারেন ডেফিনেটলি এইটা একদম সাথে সাথে সিয়াম যেভাবে হাত তুললো ওইভাবে হাত তুলবেন, হাত তুলে আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন। আমি চাই না আমি কি পড়াচ্ছি সেটা আপনারা বুঝতে পারতেছেন না, আমি চাই না, আমি প্রয়োজন হলে আরো অনেক বকবো, কিন্তু আপনাদেরকে এটা বুঝায় এখান থেকে বিদায় হইতে হবে। ডেফিনেটলি আপনারা যাতে এটা কাজের কাজে লাগাতে পারেন সেই অবস্থায় যেতে হবে। তো দেখেন আমি যে রুব্রিক্সটা এখানে দিলাম, ডেলুশন বিট্রেড দ্যাট শি ইজ, এখানে কিন্তু হায়স নাই। হায়স আছে? হায়স কিন্তু নাই। দেখেন ভালো করে দেখেন, হায়স নাই। খুঁজে খুঁজে দেখেন, এই যে আপনার মেসেজের মধ্যে দেখেন কোনো কিন্তু এখানে হায়স নাই। কেন নাই আমাদের বুঝতে হবে, কেন নাই এটা কি জানেন কেন নাই? এটাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো এটা বুঝতে গেলে আপনাকে তো বিট্রের অর্থটা বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। এটা আমরা এখন বুঝে নিই। আজকে কিন্তু কেউ মিস করবেন না, সবাই কনসেন্ট্রেশন আমার দিকে রাখেন, সবাই কিন্তু আমার দিকে দৃষ্টিতে রাখেন, যে খেতে বসছেন সেও আমার দিকে দৃষ্টি রাখেন, কারণ এই বিট্রেনে এইভাবে কেউ আপনাদেরকে কখনো বলেনি, এইভাবে কেউ কেউ কখনো আসেন, কোনো বই আপনারা পাবেন না ডেফিনেটলি, আমিও পাইনি, আপনারাও পাবেন না। প্রথম যে স্যারটার কাছে পড়ছো ওই স্যারটা তোমাকে শিখাতে চাইনি আর এই স্যারটা বিট্রেড শিখাতে কি? চাই, ঠিক না? বিট্রেড মানে হলো আমি যাকে আমার নিজের মনে করি, আমি নিজের মানি, আমার নিজের মনে করি, এইটুক খালি মাথায় রাখেন। আমি নিজের মানে যাকে আমার নিজের মনে করি, একদম আপন, সে আমাকে মা পেছন এখন তো থেকে তোমার ছুরি এই মারলো। পেছন থেকে কে স্যারের ছুরি মারছিল? আমাদের যে দেয়, কে মেরেছিল? বাহু বলতে আমাদের যে স্যারের দেয়, কিউ মারা। খুব প্রশ্ন উঠলো না? বাহুবলী দেখেছেন সিনেমা? দেখেননি কেউ? স্যার কাটাপ্পা। কাটাপ্পা, হ্যাঁ কাটাপ্পা। কাটাপ্পা পিছন থেকে মারলো, সামনে থেকে লড়াই করছে, বাহুবলী সামনে লড়াই করছে আর পিছন থেকে ছুরি মারলো কে? কাটাপ্পা। অনেকেই আবার বুঝতে পারবেন না যে কি এগুলা বলেন, হিন্দি সিনেমা বাংলা সিনেমা সিনেমা পড়াশোনা থেকে। ওর মা বলেছিল তো ওর ছেলেকে এই বলুক, কিন্তু সে তো মেরেছে পেছন থেকে। দেয় গেছে। সে সাবিনার মেয়ে রে কোলে দেখে সে কি কান্দা আর মা দুধও দেবে না, দুধ আমাকে খাওয়াবে কেন না, মারলো? দুধও খাবে না। কাটাপ্পা মা কেন বললো, করলো? পলাশের প্রাঙ্গণে কি করলো? এটা হলো বিষয়। পরে কি কোলে এনে দিয়েছে, পরে খাবে। রুব্রিক্স হচ্ছে, রুব্রিক্সে কি আছে? ফেয়ার বিট্রেট অফ বিইং। এর মধ্যে যত মেডিসিন থাক, হায়াসোমাস কি দিয়েছেন? মোহাম্মদ কেন, কেন প্রথম উল্লেখ করেছেন যে এটা হায়াসোমাসের, পরবর্তীতে যোগ করা হলো লাইসিন, এরপরে তো ধীরে ধীরে মেলাগুলো হলো, কিন্তু একদম অরিজিনাল ইয়ে হলো হায়াসোমাস। আমাদের জানতে হবে হায়াসোমাস এর রুব্রিক্সে কেন আসলো, কেন আছে এই রুব্রিক্সে। একটু মিট করে দিবেন সুলতান আপা, রাজিয়া। আমাদের জানতে হবে হায়াসোমাস এর রুব্রিক্সে কেন আসলো, এটা হলো আমাদের গোল। তাহলে কোল বলে বুঝে না, তাহলে কি বললাম, আমি যাকে নিজের মনে করলাম সে আমাকে ছুরি মারলো, এটাই হলো বিট্রে। এর মানে কি? এর মানে হচ্ছে কেউ আমাকে ধোঁকা দিবে। এই জন্য এই ব্যক্তির কোনো নিজস্বতা বলতে কিছু, নিজের লোক বলতে কিছু থাকে না, আপন লোক কেউ থাকে না। বিষয়টা ফিল করেন, এটা আমি বললে হবে না, আমার এই কথাগুলো ওয়ার্ডে এটাকে ফিল করতে হবে। তার মনের মধ্যে, হায়াসোমাস ব্যক্তির মনের মধ্যে এই ফিলিংসটা থাকে যে আমার নিজস্ব বলতে কিছু নাই, আমার আপন বলতে কি কেউ নাই। ফিল করতে পারছেন বিষয়টা? কে পারছেন না বলেন? সিনেমা যিনি দেখেননি তিনি পারবেন না, সিনেমাটা দেখবেন। তো যাক, তো এই হায়াসোমাস ব্যক্তি কাউকে নিজের মনে করে না, বুঝছেন? এই হায়াসোমাস ব্যক্তিরা কাউকে নিজের মনে করে না। সে তার মাকেও বিভিন্ন সময় ভরসা করতে পারে না, বউকে ভরসা করে না, ছেলে মেয়ে
ভাই বোন আত্মীয় স্বজন কাউকে সে ভরসা করতে পারে না। মাকে যে পারে না সে কি করে আত্মীয়কে ভরসা করবে? সে ব্যক্তি কি করে, আপনি ডাক্তার, আপনাকে ভরসা করবে যে নিজের মাকে ভরসা করতে পারে না? ভেবেছেন? ভাবেন, এগুলো ভাবেন, তাহলে হাই সমাজ চিনতে পারবেন, ভুল হবে না। আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিই। এই ব্যক্তি হাই সমাজ পেশেন্ট নিজের শরীরকেও ভরসা করে না, নিজের শরীরকেও ভরসা করে না। সে কি বলে জানেন? রুগী এসে কি বলে, আমি যদি ডাক্তার সাহেব এই কাজটা করি, এরকম যদি হয়ে যায় তো, আমি যদি আইসক্রিম খাই আমার গলা ব্যথা হয়ে যায় তো, আমার এই অসুখটা হয়ে যায় তো। এই যে কথার মধ্যে দেখবেন হাই সমাজের কথার মধ্যে এই তো তো তো, এটা করি তো এই হয়, ওটা করি তো, এই তো তো টোনটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনাকে ধরতে জানতে হবে। তো যদি মুখ দিয়ে না আসে, অনেক জিনিস ফুটে আসে না, ভাব দিয়ে বোঝায়, সেটা আপনাকে ধরা শিখতে হবে। আমি যদি এরকম করি তো, তার মানে কি আমার যে শরীর আছে এটা কখনো না কখনো আমার সাথে ধোকা দিবে। এইরকম ফিলিংসটা হচ্ছে হায়ার সমাজের ফিলিং। এটা ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখেন। হায়ার সমাজ একদম জলবৎ তরল, প্রচুর হায়ার সমাজ দিতে পারবে। তো এই রুব্রিক্স এর মধ্যে আরেকটা ওয়ার্ড ইম্পর্টেন্স, বিইং। বিইং মানে কি? বিইং মানে জানি আমরা, বিইং, বিইআইএনজি। দেখেন রুব্রিক মধ্যে দেওয়া আছে চলমান। স্যার বিইং মানে চলমান একটা প্রসেস, যেটা চলতে থাকে। তার মানে ফেয়ার বিট্রেট অফ বিইং। বিইং বিট্রেট এর যে ভয়টা, সেটা চলমান, চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। বাজারে গেছেন, ঠিক আছে, ধরেন যে 20 বছর ধরে একটা ফলওয়ালার কাছ থেকে আমি আমাদের এই মোড়ে ফল নিই, ঠিক আছে, একটা আপেল নিলাম। আপেল দেখা যায় আমাকে? দেখা তো যাওয়ার কথা। এটা আপেল ধরে নেন, ভালো করে টিপে টিপে মাথায়, এটা চেঞ্জ, এটা হবে না। না না আপনি দিয়েন না, রাখেন, দেখিয়ে দেন। নিলাম, আবার দেখছি, হ্যাঁ তাই দেন, এটা দোকান। ভাইয়া ভাইয়া প্রত্যেকটা টিপে টিপে দেখছে, নরম নরম লাগছে, পচা পচা লাগছে, এটার কালারটা তো ভালো লাগছে না। একটা একটা করে দেখে নেবে। এই ব্যক্তিটা হচ্ছে হায়ার সমাজ। ভাইয়া এই ব্যক্তি হায়ার সমাজ একটা একটা করে দেখে নেবে। আর্সেনিক মনে করেন না, এটা হায়ার সমাজ। তার ভয়, দোকানে যেটা তুলে দিল ওটা তার সাথে বিক্রি হচ্ছে, পিছন থেকে ছুরি মেরে দিচ্ছে। আমি 10 বছর থেকে ওখানে বাজার করি, তো কি হয়েছে? চান্স পেলে আমাকে মুহূর্তের মধ্যে ঠকিয়ে দেবে। এবার আমাদের ভাবনা হলো, কি হলো, কি হাত তুললেন? স্যার হাইসোমাস কি হাইসোমাস হয় বিট্রেড হওয়ার পরে? বিট্রেড হওয়ার একটা অভিজ্ঞতা থাকতে পারে, নাও পারে। ফেয়ার তো যেটা এখনো হয়নি, ডেলুশন যেটা এখনো অলরেডি হয়ে গেছে। ফেয়ার হলো সামনের, ফলটা নিয়ে যাওয়া বাসায় দেখলাম যে পচা, এটা হলো ফেয়ার বিট্রেড। এই কারণে আমি ওই ফলটা নিব না। বুঝতে পারছো? আচ্ছা, কেন সে এরকম করে? প্রত্যেকটা ফল তার দেখে দেখে নেওয়ার দরকারটা কি? কেন সে করে? এই কেনর উত্তরটা তো আমাদের খুঁজতে হবে। কারণ সে নিজের, মানে তার আপন কাউকে মনেই করে না। আর এই কারণে হাই সমাজ ট্রাবলের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে। এই ফিয়ার অফ বিট্রেট অফ বিইং সব সময় মনে রাখবেন। এটাই হলো ফিয়ার অফ বিট্রেট অফ বিইং। তার মধ্যে কিন্তু ডেলুশন বিট্রেট, কি জানো, ডেলুশন বিট্রেট দ্যাট শি ইজ মাই। কারণ তার ধোকা হয়নি, ধোকা হওয়ার ভয় আছে, হতে পারে। তার সব জায়গায় ডাউট লেগে থাকে। মায়ের সাথে ক্লিনিকে আসবে বাচ্চা, দেখবেন, ভালো করে পর্যবেক্ষণ করবেন। আপনার কাছে যখন আসবে আপনি ভালো করে পর্যবেক্ষণ করবেন। ইস্টামোনিয়াম কি করবে? ইস্টামোনিয়াম মায়ের গায়ের সাথে লেগে থাকবে, মাকে ক্লিনস করে ধরে থাকবে। করবে না মায়ের কাছে, না মাকেই তো সে ভরসা করে না। আপনি তো আগে বললাম, নিজেকে ভরসা না, মাকে কি? মায়ের কাছে দরকার নাই।
মায়ের থেকে দূরে থাকে, পাশে বসে থাকবে, আপনার সাথে অ্যাফেকটেশন করবে। মায়ের হাত ধরে থাকার তার কোনো প্রয়োজন নাই, সে পথটা দেখবে যে কোন দিক দিয়ে পালাতে হয়। হ্যাঁ, হাত ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। এটাই হলো বিট্রে, এটাই হলো ফিয়ার বিট্রেট অফ বিইং। এই জন্য তার মনের মধ্যে কেন এরকম করে, কারণ তার মনের মধ্যে সব সময় ডাউট থাকে, ফিয়ার ইনজুরি। যদি ইনজেকশন মারে হ্যান তেন আমরা তো স্ট্যামোনিয়ামের দিকে চলে যাই, কিন্তু এই ছোট ছোট জায়গা থেকে আপনি পার্থক্য করতে পারবেন। স্ট্যামোনিয়াম মায়ের গায়ের সাথে লেগে থাকবে, মাকে ক্লিনস করে ধরে থাকবে, ইয়ে কিন্তু হাইসোমাস কিন্তু ধরে থাকবে না। তো খুবই একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলে রাখি, এটা নোট করে নেন। আপনি যদি হায়োসেমাসকে প্রথম ভিজিটে ধরতে না পারেন, তাহলে ধীরে ধীরে তার টোন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। হায়োসোমাস আপনি এখন আপনার 10 বছর পুরনো পেশেন্ট, তার ক্ষেত্রে হায়োসোমাসের এই জিনিসগুলো দিয়ে আপনি ধরতে পারবেন না, কারণ আপনি অলরেডি তার বেড হয়ে গেছেন, তাকে আপনি আর পাবেন না। ওই আলোচনাগুলো আমরা ডিটেলস হায়োসোমাস যখন পড়াবো তখন আসবে। তো কেস টেকিং নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, কেস টেকিং এর একটা টিপস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমি যত শিখেছি তার মধ্যে আমি জিস্টটা আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? কেস টেকিং এর 3টা স্টেপ। আমরা কেস টেকিং এর ক্লাস নিব করে আসলে নেওয়া হয় না, আমি একটু বলি। কেস টেকিং এর 3টা স্টেপ। প্রথমটা হলো হেড অফ কেস টেকিং। কেস টেকিং এর হেড, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এর অর্থ কি? হেডটা কি? হেড হলো স্টার্ট। রুগী আপনার সামনে এসে এসে কথা বলা শুরু করছে। দেখেন একটা রুগী আসছে, সে বলো ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব হয়েছে কি, ডাক্তার সাহেব একটা পেশেন্ট, কে এটা? সাইলেশিয়া। দেখেন আপনারা চিনে গেছেন সাইলেশিয়া। যারা নতুন তারা কিন্তু ভুলবেন না, পুরোনো তো চিনে গেছেন। এই ছোট্ট একটা প্রেজেন্টেশন, অথবা এই টিস্যু পেপার নাই, ঠিক আছে? সাইলেশিয়া। আরেকটা পেশেন্ট একদম চেয়ার, এটা চেয়ারে বসার জায়গা, একদম মাথায় বসছে, এরকম করে বসে, ডাক্তার সাহেব অ্যাকচুয়ালি হয়েছে কি, ডাক্তার সাহেব। আবার কিছু পেশেন্ট দেখা যাচ্ছে ঠেকা খেয়েছে, ডাক্তার সাহেব আমার না মনটা খুব খারাপ। এগুলো হলো কেসের স্টার্টিং। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ওই পেশেন্টের দিকে না তাকান, যদি না ফলো করেন, না অবজার্ভ করতে পারেন, তাহলে আপনি পেশেন্টকে মিস করে গেলেন। খুব ইম্পর্টেন্ট। আপনি তার কথাগুলো আসা মাত্রই লেখা শুরু, বয়স, সময়, অমুক হ্যান ত্যান বলে ইয়ে করলেন, অথবা মোবাইলে টিপি। আমাদের অনেক ডাক্তার আছে, হ্যাঁ বলেন শুনছি, হ্যাঁ শুনছি, মানে চশমা লাগাই দিয়ে ঘুমাচ্ছে, অথবা সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করছে, আমি অনেক বড় দেখানোর জন্য। এখানে কম্পিউটারে রুগী দেখা হয়, কম্পিউটার রুগী দেখলে এরকমটা আপনারা কখনো করবেন না। এটা মোটেই কেস টেকিং হলো না। আপনি তার কনভারসেশনে শুরু করতে দিন, অবজার্ভ করেন, এটা খুব গুরুত্বপূর্ণ। অবজার্ভ করতে থাকুন। পেশেন্টের স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট। আর মাঝখানে যা থাকে এই স্টার্টিং এর পরে, তা হলো কি, বডি কেস টেকিং এর বডি। হ্যাঁ, খুবই বাজে জিনিস, নোংরা জিনিস, এদিকে না তাকানোই ভালো। কেন? এখন আপনি বললেন এগুলা কি বাজে কথা বলতেছেন, এতদিনের প্ল্যানিং, এতদিনের শেখাটা আপনি ভুল বলে দিচ্ছেন। আমি ভুল বলতেছি না, কারণ কি জানেন, ওই রুগী তো প্ল্যানিং করে আসছে, আমি ডাক্তারকে এটা বলবো ওটা বলবো, এরপরেই হইলো আমার খাওয়ার ইচ্ছা কি ভালো লাগে। হোমিও ডাক্তারের কাছে এসে আগেই বলবে, আমার ডাক্তার সাহেব লবণ খেতে খুব ভালো লাগে, আমার ডাক্তার সাহেব চিনি খেতে খুব ভালো লাগে, আমি মিষ্টি ছাড়া চলতেই পারি না, আমার না শীত আসলেই শীতে বাড়ে আর গরমের সময় কমে। রুগী সেগুলো বলে, প্ল্যানিং, এরকমটা হচ্ছে, ওরকমটা হচ্ছে, এরকম ইচ্ছা হয়, এরকম করতে ভালো লাগে, ওরকমটা করলে খারাপ লাগে, প্ল্যানিং, কথোপকথন, এগুলাকে আমরা বলবো বডি অফ কেস টেকিং। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি অনেক রুব্রিক্স পাবেন, ভালো রুব্রিক্স এখান থেকে পাবেন,
আলটিমেটলি বিলিভ মি, আমাকে যারা অন্ধভাবে ফলো করবেন তারা মানে বঞ্চিত হবেন না। আমি আপনাদেরকে আউল ফল টক করছি না, ডেফিনেটলি আপনারা করে দেখবেন। যারা ফলো করছেন অন্ধভাবে তারা রেজাল্ট পাচ্ছেন বলে আমার পেছনে আছেন, একটু ফলো করবেন। তো যাক, এরপরের অংশটা হচ্ছে টেইল, লেজ। ঠিক আছে, হাইসোমাসের কথা বলছে, হাইসোমাসের টেইল কিরকম হয় সেটা দিচ্ছে। রুগীকে ওষুধ দিয়ে দিলাম, এটা হলো ওষুধ, এটা ওষুধ। হ্যাঁ, ওষুধের আমার কাছে আসলো। এবার ওই যে টিপাটিপি স্বভাব, এটা খুললো। ডাক্তার সাহেব, স্টেরয়েড নাই তো? মজা খাবা? কি বললো রুগী? ডাক্তার সাহেব, স্টেরয়েড নাই তো? স্টেরয়েড না তো? আজকাল তো মানে এটা বলবে না, কিন্তু আজকাল তো হোমিও ডাক্তাররা স্টেরয়েড ইউজ করে যে ব্যথার বড়ি এমন তো, এটা বলবে না, কিন্তু ওই সেন্স থেকে সে বলতেছে স্টেরয়েড নাই তো। আপনি হয়তো তাকে অন্য ওষুধ দিয়েছেন, সে আপনি স্টামোনিয়াম দিয়েছেন বা আদার্স কিছু বেলেডোনা দিয়েছেন তার ইয়েতে, এটা হতেই পারে, আমারও ভুল হয়, আমি তো সব না। তো রুগী বলছে যে এর মধ্যে স্টেরয়েড নাই তো, এটা হলো কেস টেকিং এর টেল। টেল দিয়েও আপনি কিন্তু মেডিসিন সিলেকশন করবেন, এটা ইন পার্ট, খুবই ক্রুশিয়াল। যতক্ষণ না রুগী আপনার রুম থেকে বের হবে ততক্ষণ আপনি অবজার্ভ করতে থাকুন, প্রয়োজন হলে সরি তাকে থামায় দেন, সাথে সাথে তার মেডিসিনটা চেঞ্জ করে দেন। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা। কেন এখন আপনার মনে হবে যে একবার দিয়ে দিলাম, আমাদের মনে হয় এটা করবেন না। আপনি পেশেন্টকে বলবেন, হ্যাঁ এক্সকিউজ মি, খুব ভদ্রভাবে বলবেন যে আসেন দেখি ওষুধটা দেন, এই যে ওষুধটা দিলাম না, এর থেকে আমার ভালো ওষুধ আছে, দাঁড়ান ওইটা আমি আপনাকে দিচ্ছি, আপনার জন্য ভালো হবে। এইভাবে মুখরোচক কিছু কথা বলবেন, বলে ওষুধটা সুকৌশলে নিয়ে আপনি যদি অন্য ওষুধ দিয়ে থাকেন নিয়ে সুন্দর করে হায়াসোমাস দিয়ে দিবেন। একটু বসেন প্লিজ, বসেন, ভালো ওষুধ দিচ্ছি আপনাকে, হায়াসোমাস দিয়ে দেন, রোগী ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ডক্টর শামসুজ্জ ভাই প্লিজ বলেন। অনেক রোগী ওষুধ নেওয়ার পরে বের হয়ে যায়, চেম্বার থেকে বের হয়ে আবার চলে আসে, আবার চলে এসে ডাক্তারের নিলাবার কথা জিজ্ঞেস, এটা হায়াসোমাস বলে। হ্যাঁ, ওটা তো আমি বলেছিলাম এরা কেস গুলাতে আগে। হ্যাঁ, ওটাও যাই, তখন ওইভাবে নিয়ে নিতে হয়। নিয়ে নেওয়াটা কিন্তু টেকনিক, হায়াসোমাসকে কিন্তু আবার টেকনিক খাটায় আপনাকে করতে হবে। আমার ভুল হয়ে গেছে, আমার এগুলা বলতে যাবেন না, আমার ইচ্ছে ভালো। বসেন প্লিজ, বসেন, একটু বসেন না, 2 মিনিট একটু কথা বলি, বলতে বলতে ওষুধ চেঞ্জ করে দেন, রুগীকে কনভিন্স করে দেন। ঠিক আছে, ডাউটফুল রুগী, এটা মাথায় রাখতে হবে, ডাউটফুল রুগী, ডাউট যাতে ওর মধ্যে না ঢোকে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব ইন্টারেস্টিং বিষয়। এই ইয়েগুলা আপনাকে বুঝতে হবে। তাহলে আমাদের কেস টেকিং এর হেড আমরা বুঝলাম, বডিও আমরা বুঝলাম, টেলও আমরা বুঝলাম। তাহলে আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে হেড এবং টেল। আমরা প্রেসক্রিপশন কিন্তু এইটুকুর মধ্যেই করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমাদেরকে প্রত্যেকটা কেস বোঝা দরকার। হায়াসোমাসের আরেকটা রুব্রিক্স আছে, নেকেড 1 to B। আমরা এই রুব্রিক্সটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে নিই। হ্যাঁ, এই যে একজন লিখেছেন মোদাব্বের হোসেন, সন্দেহ বাতিক, এগুলো হলো খুব ভাস্ট লেভেলের কথা, এগুলো তো আসলে সন্দেহ বাতিক, এগুলো ক্লাসিক্যাল জামানার কথা, অনেক বড় জিনিস। এগুলা রুগী এসে বলবে না যে আমি খুব সন্দেহবাতিক অমুক তমুক, এগুলা বললো আর আপনি দিয়ে দিলেন, তা না। আপনাকে হাব ভাব দেখে, ভাবনা দেখে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমি যেভাবে বুঝাচ্ছি সেভাবে বুঝেন। আমরা যখন আমাদের ক্লাসে অ্যাটেন্ড করবেন তখন আপনি মনে করবেন যে আপনি একটা ট্রিচের উপর একটা কাপ নিয়ে আসবেন এইভাবে। হ্যাঁ, কাপটা ভর্তি করে নিয়ে আসবেন না, কাপটা খালি করে নিয়ে আসবেন। কেন? কারণ আমি যেগুলা দিব আপনি যদি ভর্তি করে নিয়ে আসেন তাহলে উপচায় পড়বে, সেটা আপনার কোনো কাজে লাগবে না। কাপটা যদি খালি করে নিয়ে আসেন ডেফিনেটলি আপনি এখান থেকে ভালো জিনিস নিয়ে যেতে পারবেন, এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন। তো নেকেড 1 to B, এখানে অনেক মেডিসিন আছে, হায়াসোমাস আছে, দেখেন সর্বোচ্চ গ্রেডে 4 মার্ক পাওয়া। ঠিক আছে, একদম মানে লাল আছে, এখানে তো লাল দেখা যাচ্ছে না, রেপার্টরিতে আপনারা দেখতে পাবেন। তো এই যে এইখানকার নেকেড এর মানে তো বুঝছেন, এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে 1 to B। 1 2 মানে কি? 1 2, এখানে কিন্তু ডিজায়ার না, ডিজায়ার 2 না, এখানে হচ্ছে 1 2।
ভালো করে বুঝেন, ডিজে আমি যে অর্থ বলেছি, নতুনরা আছেন তাদের জন্য একটু করে বলতে হয়। এখানে কিন্তু এই রুব্রিক্স এর মধ্যে নেকেড ডিজায়ার টু বি নাই, এখানে আছে নেকেড ওয়ান টু বি। তার মানে কি ওয়ানটা কি, ওয়ান শব্দটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, আইসোমাসের কাছে তো ডেফিনেটলি খুব সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান্সটা কি, ওয়ান্সটা হলো তার নিড, তার প্রয়োজন, আমাকে বলতেই হবে, নেকেড হতেই হবে, আমাকে উন্মোচন করতেই হবে। কারণ আমি যদি এই পার্সনকে, এই ডাক্তারকে, এই ব্যক্তিকে সঠিকটা না বলি, তাহলে এটা আমার জন্য ঠিক হবে না, আমার জন্য ভালো হবে না, আমার জন্য ক্ষতিকর হবে। কিছুদিন একটা পেশেন্ট আসছে, তার একদম কুস্কিতে, ভদ্রলোক, যথেষ্ট ভদ্রলোক এবং শিক্ষিত, সে আসছে লুঙ্গি পরে, বুঝছেন? তো লুঙ্গি পরে কেন আসছে, আমি তো প্রথমে দেখে অবাক যে এই ভদ্রলোক তো লুঙ্গি পরে আসা ভদ্রলোক না। তো তার হয়েছে কি, কুচকেতে হারপিসের মতন ইয়ে হয়েছে আর কি। একটা হারপিস কি হয়, একটা ভেন ধরে ধরে হতে থাকে, তাই না? তো ওই রকম ইয়ে হয়েছে। সে এসে লুঙ্গিটা চেড়ে তুলে দেখায়, বলছে হ্যাঁ ডাক্তার সাহেব, যে দেখেন একদম সাইডে, এই যে এইখানে দেখেন। আমি নিজেই শরম পেয়ে গেছি, আরে আরে কি করছেন, রাখেন। এই যে লোকটা করলো, আমরা ব্রডলি নিয়ে নিলাম নেকেড ওয়ান টু বি, ন্যাংটা হয়ে দেখাচ্ছে, যেহেতু নেকেড মানে তো আমরা ন্যাংটাই বুঝি, নগ্ন বুঝি, ভদ্র ল্যাঙ্গুয়েজ নগ্ন। কিন্তু আপনাকে বুঝতে হবে কেন, ওয়াই। এই ব্যক্তি ওয়ান্ট হলো, এই ব্যক্তি কি চায়, তার যে ওয়ান, সে শরমের বিষয়টা কিন্তু দেখছে না, সে শরমের বিষয় দেখছে না। আমার এটা কি হয়েছে, চুলকানি নাকি, এটা ডাক্তার ভালো করে দেখুক, দেখে বুঝে ওষুধ দিক, নাহলে ভুল ওষুধ দিলে আমার আরো 12টা হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। দেখেন, আমি গতদিন বোঝাচ্ছিলাম যে কিভাবে আমাদের কেস টেকিং এ একটা রুব্রিক্সের সাথে একটা রুব্রিক্স জুড়ে যায়, অটোমেটিক চলে আসে। এই যে নেকেড ওয়ান টু বি, হাইসোমাসের এই অ্যাটিটিউডের সাথে আরেকটা রুব্রিক্স কিন্তু অটোমেটিক চলে আসলো। কি রুব্রিক্স জানেন, কি হতে পারে বলেন তো? অটোমেটিক চলে আসলো না, বিট্রেট অফ বিং তো আসছে, সেটা তো আসলো, কিন্তু এই যে রং সাবারের ভয় থাকতেছে আর কি। ঠিক আছে, আপনি একদিক দিয়ে চিন্তা করছেন, ঠিক আছে, কিন্তু এই যে আমার ওয়েটিং রুমে লোকজন বসে আছে, আমার পাশে আরেকজন ডাক্তার সাহেব বসে আছে, তার সামনে সে আমাকে লুঙ্গি চেনে দেখাচ্ছে। চলেন, অনেকেই করে, চলেন একটু ভিতরে ঘরে যায়, একটা একটু দেখেন, দেখা দেখি ও ওখানে ইয়ে করছে। এই অ্যাটিটিউডটা হলো শেমলেস। হ্যাঁ, এই অ্যাটিটিউডটা হলো শেমলেস, যে আমি দিয়ে দিলাম শেমলেস। এখানেও কিন্তু হায়াসোমাস একদম 4 মার্ক পাওয়া, 4 মার্ক পেয়েছে, কত ইম্পর্টেন্ট দেখেন, ফার্স্ট গ্রেডের মেডিসিন। ঠিক আছে, যে লোকের মোরালিটি থাকে, মোরাল সেন্সিটিভ হয়, সে কি পারতো? আচ্ছা বাদ দেন, পারাপারের সাইলেশিয়া তো বললেন, সাইলেশিয়া হলে কি এরকম করতে পারতো? সাইলেশিয়া পার্সনের কথা চিন্তা করেন, সাইলেশিয়া পার্সনের কথা চিন্তা করেন, সে কিভাবে কাপড় চেড়ে তুলতে পারতো? সে তো কথা বলতেই ভয় পায়, লজ্জা পায়, মানে মানে বলছিলাম কি ডাক্তার সাহেব, মানে ওই যে আমার মানে ওই যে ওই জায়গায় এরকম, কোন জায়গায়, মানে ওই যে ওইখানে একটু সাইডে, এইভাবে সে বলতো, দানা মানে ওই যে দানার মতন, মানে ঘামাচি, এই মানে ও। আর হাইসোমাস কি করলো, পুরো কাপড়টা তুলে দেখাচ্ছে, পুরো কাপড়টা চেড়ে দেখাচ্ছে। তাহলে আমাদের যে মহাগুরু কি বলে গেলেন, মহাত্মা হ্যানিম্যান কি বলে গেলেন, ম্যান ইন ডিজিজটাকে খুঁজো। আপনি কোন ম্যান ইন ডিজিজটাকে দেখতেছেন? আপনি হার্পিস জোস্টার, হ্যাঁ দেখি, আমাদের রবিন ওয়ারফিতে চ্যাপ্টার আছে ডিজিজ বলে, হার্পিস জোস্টার, জেনাটালিয়া, দেখেন আছে না? সেখানে যে কোন কোন ওষুধ আছে আপনি দেন, ওখানে হাইসোমাস নাই দেখা যাচ্ছে। আমরা ম্যান ইন ডিজিজ কোথায় খুঁজতেছি? আমরা খুঁজতেছি ডিজিজ চ্যাপ্টারের মধ্যে। ম্যান ইন ডিজিজ আমরা কোথায় দেখছি? স্কিন ইরপশন, স্কিন চ্যাপ্টার ইরপশনের মধ্যে। কিন্তু কত বড় ম্যান ইন ডিজিজ আপনার সাথে আছে সেটা আমরা কি বলে, ওখান দেখি আঠা আঠা কষ বাড়াই বলি তো আমরা, আরো কত কি কোশ্চিন করি, উল্টা পাল্টা, রুগী বিরক্ত হয়ে যায়। ওইখানে গিয়ে একটু লবণ পানি দিয়ে দিলে ভালো লাগে, হ্যান ত্যান 7-17 কোন ইয়েতে কি। আমরা ম্যান ইন ডিজিজটাকে খুঁজতেছি না, কোথায় কোথায় আমরা ছুটে বেড়াচ্ছি।
ম্যানিং ডিজিজ আপনার সামনে বসে আছে, আপনি ওটা দেখছেন না, কিন্তু এখন দেখতে পাবেন। আমি শিখিয়ে দিলাম, এখন দেখবেন যে আপনার চেম্বারে অনেক হায়স আসছে, এর আগে আপনি খেয়াল করেননি। বুঝলেন? তো ফেয়ার বিট্রেট মানে কি? ফেয়ার বিট্রেট মানে তাহলে হলো কারো উপরে ভরসা নাই, এমনকি নিজের উপরে ভরসা নাই। যার নিজের উপরে ভরসা না থাকে না, তার অন্যের উপরে কি ভরসা থাকবে? আর ওয়ান টু বি মানে কি? নেকেড ওয়ান টু বি মানে হলো নিট। আমাকে খোলা বলতে হবে, যাই হোক না কেন আমাকে এখনই বলতে হবে, দেখ ডাক্তার, আমাকে দেখাতে হবে কি হয়েছে, কে কি মনে করতে লুঙ্গি পরে আসছে ভদ্রলোক। এরপরে আরেকটা রুব্রিক্স নিয়ে আলোচনা করব, তা এটা তো আপনারা মনে হয় জানেনই, ইনসাইটিং আদার। ইনসাইটিং আদারটা তো আমরা বুঝি মোটামুটি সবাই, যারা বুঝেন না আমি একটু বলতেছি। এরপরের আরেকটা রুব্রিক্স আছে, সেটা হচ্ছে অ্যাফেক্টেশন। হ্যাঁ, অ্যাফেক্টেশন তো দিয়ে দিই, এটা নিয়ে কথা বলি। সেটা হলো যে আপনাদেরকে আগে একটা টিপস দিই। হ্যাঁ, এত কথা আমি কেন বলছি? হ্যাঁ, এত কথা আমার বলার দরকারটা কি? আমি তো কেস এবার ভাবতেছিলাম যে কেস বলবো আর ইয়ে করবো, যে শেষ করবো। সত্য কথা বলতে কি, আমি নিজেও মানে চিনতে পারতাম না। আমরা ওই যে শিখছিলাম জার্মানি ওষুধ দাও, হ্যাঁ, অরিজিনাল জার্মানি ওষুধ দাও, হায়াসোমাস। চিন্তাও করতাম না, গভীরভাবে ভাবতামও না। হায়াসোমাস দিয়েছি, কাজও হয়েছে, অনেক সময় কাজও হয়নি। আমি তো গতদিন আপনাদেরকে বোঝালামও, কতদিন বোঝালাম না যে অল্প যতটুকু মিলবে ততটুকু উপকার, সিমিলার মেডিসিন দিলেও তো কাজ হয়। ওই সিমিলার দিয়ে করেছে, আবার রোগী ফিরে আসে। তো এখন আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা হয় না। এই কারণে এত কথা বলতেছি যে অ্যাটলিস্ট আপনারা জুজুর পিছনে ছুটে বেরিয়ে লাভ নাই, জেনুইন হোমিওপ্যাথি করেন, থিঙ্কিং থিঙ্কিং করাটা শেখেন, ডেফিনেটলি আপনারা অনেক পারবেন, অনেক ভালো, আমার থেকে অনেক ভালো পারবেন। তো এত গভীর কিন্তু আমার চিন্তা কখনোই আসতো না। আমি আপনাকে একদম শুরুর কথা বলি। আমরা মানে একদম বাজারে সেন্ট্রাল পয়েন্টে আমরা একটা চেম্বার দিলাম 2016 সালের দিকে। তো ওই সময় মোটামুটি আমার আমার থিঙ্কিং সবসময় আসলে আল্লাহ যে একটু দিয়ে রাখেন, চেম্বার হতে হবে একদম টিপটপ। এতে তখন আমাদের রাজশাহীতে ওই রকম চেম্বার কারোই ছিল না, এক আধজনের হয়তো একজন বা দুইজন একটু ইয়ে করেছে। আমি একদম দামি কার্পেট টার্পেট দিয়ে করে সুন্দর টেবিল টেবিল নিয়ে একদম চেম্বার করে ফেলাম, পিছনে একটা প্রদর্শনী দিতে হয় সেরকম করে ফেলাম। যাক, ওগুলো আলাদা কথা। তো ওই সময় সুন্দর করে আমার ইয়েগুলা, বোর্ড গুলা খুব সুন্দর ইয়ে করে করা আছে। তো রুগী আসছে, তো রুগী এসে বলতেছে যে ডাক্তার সাহেব, আমি এই এখানে সম্ভবত ইআইবি বললো না কি একটা, যাক ধরে নেন কোন একটা সোসাইটি সেক্রেটারি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তো বলতেছে যে আপনি যদি আমাকে ওষুধ দিয়ে ঠিক করতে পারেন, তাহলে পুরা গ্রুপ, আমার পুরা গ্রুপ, বড় গ্রুপ, আমার এই থানায় এই কমিটি আছে, অমুক থানায় এই আছে, হ্যান ত্যান 7-17, এই সব আপনার কাছে নিয়ে আসবো। হ্যাঁ, আপনি যদি আমাকে ওষুধ দিয়ে ঠিক করতে পারেন, তাহলে পুরা গ্রুপই আপনার কাছে নিয়ে আসবো। ওই সময় যখন এরকম একটা কথা বললো, তখন তো মনের মধ্যে একটা স্পৃহা চলে আসে, একটা উত্তেজনা তো চলে আসে, না এই লোকটাকে সঠিক ওষুধ দিতেই হবে, ঠিক ওষুধ দেওয়াই লাগবে, যেভাবে ওকে ঠিক করতে হবে, ভিতর থেকেই আমাকে দিতেই হবে, আমাকে পারতে হবে, একটা ইন্সপাইরেশন চলে আসলো, রাইট মেডিসিন দিতেই হবে। তো যাক, তার সবকিছু লিখলাম। তখনও তো মাইন্ডে দিয়ে করি, ওই তখন তার বলেনি যে অরিজিনাল ওষুধ দাও, নিচ্ছে না। তো সুন্দর করে মেলা কিছু নিয়ে দিয়ে বসে আমি মোস্তাক ভাই খুব চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করে একটা ওষুধ দিলাম, ওইটা ওষুধ দিলাম, আরেকটু অ্যানালাইসিস, পরের দিন আসেন, 3 দিন পরে আসেন, আপনাকে সারায় তুলবো, টাকা পরে দিন, এই স্টাইলে, ঠিক আছে, ওষুধ প্রেসক্রাইব করা হবে। কিন্তু রুগী ঠিক হলো না, রুগীকে আমরা সারাতে পারলাম না। একটু করে ভালো থাকে, আবার ফিরে আসে, আবার আরেকটা ওষুধ দিই, আবার না, হচ্ছেই না। আবার বলে একটু ভালো করে অ্যানালাইসিস করে দেখেন, আমি প্রয়োজন হলে আবার আগামীকাল আসবো। পারলাম না। তার মানে কি, সে যে কথোপকথন গুলো করলো যে আমি আমার পুরো সোসাইটির লোকজনকে আপনাকে নিয়ে আসবো, হ্যাঁ ভালো করে দেখেন। তো
এটা কি করলো আমাকে, এই যে রাত জেগে আমরা দুইজন মিলে আলোচনা করে বিভিন্ন ভাবে ইয়ে করলাম, আমাদেরকে বেসিক্যালি সে একটা উস্কানি দিল, একটা উদ্দীপনা দিল। ডিকশনারিতে কিন্তু ইনসাইটিং এর মধ্যে ইনসাইটিং এর অর্থ কিন্তু এটাই দেওয়া আছে, উস্কানি দেওয়া, উদ্দীপনা প্রদান করা। সে আমাকে এমন উদ্দীপনা দিল যে আমি রাত জেগে জেগে তার জন্য ভাবলাম, বই উল্টালাম, রেপার্টরি উল্টালাম, সফটওয়্যার ঘাটলাম। এই সেক্রেটারিকে আমাকে ভালোই করতে হবে, আগে ঠিক করতে পারলে আমি অনেকগুলো পেশেন্ট পাবো। হ্যাঁ, তার মনে হয় যে পেন টেনের প্রবলেম ছিল, ব্যাক পেন কি কি সব জিনিস অনেক ওষুধ দিয়েছে, হাইসমাস দিন, রুগী আরাম পাইছে, ওষুধ দিয়েছি, পটেন্সি চেঞ্জ করে আবার হয়, রুগী ভালো হয়। পরে বুঝলাম যে না, এটা হাইসমাস ছিল। এরকম আমাদের হয়। তো এটা হলো ইনসাইটিং। এমন কিছু বললো, এমন কিছু উদ্দীপনা আপনার মধ্যে তৈরি করলো যে আপনি তার জন্য ভাবছেন, তাকে ভালোভাবে। এটা কেন করলো? ওই একই কথাই যে এর ভিতরে হ্যাঁ একটু উদ্দীপনা দিয়ে যদি ভালো আমার স্বার্থ হাসিল করা যায়। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের একটা রুব্রিক্স আছে। এবার মনে হয় আমি একটু পড়েই শেষ করবো, আরো 10 মিনিট সময় নিলাম আপনাদের কাছ থেকে। সেটা হলো, সিয়াম যদি শেয়ার করতে পারো তাহলে করো। আমরা রুব্রিক্সে যাব। কিউরিয়াস, ইনকিউসিটিভ, লাইট ডিজায়ার ফর, স্পাইং আদার মনে একটা রুব্রিক্স আছে, ওইটুকু নিয়ে বলবো না। কিউরিয়াস, ইনকিউসিটিভ, লাইট ডিজায়ার ফর, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। সিয়াম প্রেজেন্টেশন করছে, আপনারা ওইটা খেয়াল করেন আর আমি আলোচনা করতেছি। ঠিক আছে, দেখেন কিউরিয়াস এর মধ্যে হায়াস্টেমাস নাই, আছে নাই না আছে, হায়াস্টেমাস হ্যাঁ আছে। কিউরিয়াস এর ক্রস রেফারেন্স ইনকিউসিটিভে যাও, ইনকিউসিটিভে কোনো মেডিসিন দেওয়া নাই। দেখেন ক্রস রেফারেন্স করা আছে কিভাবে। কিউরিয়াস, এটা হঠাৎ স্যার ইনডিসক্রিশন আর স্পাইং। ইনডিসক্রিশন আর স্পাইং, হ্যাঁ এটা ক্রস রেফারেন্স করা আছে। ক্রস রেফারেন্স মানে হচ্ছে কাছাকাছি অর্থ, হ্যাঁ মানে প্রায় কাছাকাছি অর্থ। তো এগুলা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা ইনকিউসিটিভ রুব্রিক্সটা যদি আমরা নিলাম তাহলে কি হলো, ক্রস রেফারেন্স এটা পাচ্ছি। কিন্তু আপনি যদি এটাকে বোঝেন তাহলে আপনি আপনি যদি মেডিসিন বোঝেন তাহলে এই বিষয়টা কিন্তু ঠিক না, এই বিষয়টা ঠিক না। আপনাদের কি মনে হয় হাইসোমাস কিউরিয়াস নাকি ইনকিউসিটিভ? এই যে আমি যদিও বললাম বাচ্চা এদিক ওদিক তাকালো, কিউরিয়াস চিলড্রেন ইন, হ্যাঁ কিন্তু বেসিক্যালি কিউরিয়াসে যে এই হাইসোমাস দেওয়া আছে এই বিষয়টা কিন্তু আসলে ঠিক না। হাইসোমাস এক্স্যাক্টলি থাকা উচিত ইনকিউসিটিভ এর মধ্যে, কিন্তু রেপার্টরি একটার সাথে একটা মিলাই ফেলেছে। ইনকিউসিটিভ কোথায় থেকে আসছে এটা আমাদের বুঝতে হবে, তাইলেই আপনারা বুঝে যাবেন যে হাইসোমাস কোথায় থাকতে হবে। ইনকিউসিটিভ এর অরিজিন কোথায়, ওয়ার্ডটা তৈরি হলো কোত্থেকে, সোর্স কি জানেন? বলেন। স্যার প্রথমে লাইট ডিজায়ার, তারপরে আসে না না না, আমি ওইদিকে জানতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি অরিজিন অফ ইনকিউসিটিভ, কোন ওয়ার্ড থেকে ইনকিউসিটিভটা আসছে। কেউ কি জানেন? ইংরেজির কে যেন আছেন, বলেন। আপনারা কেউ অংশগ্রহণ করেন না, বুঝতে না পারলেও আমাকে জানান না। ইনকিউসিটিভের আগে কুইসিটিভটা আগে গুরুত্বপূর্ণ, আরে ইনের বিষয়টা পরে। আচ্ছা কুইসিটিভ বললেন, হ্যাঁ আমি হেল্প করি। ইনকিউসিটিভটা আসছে বেসিক্যালি ইনকোয়ারিং থেকে। ইনকোয়ারি আমরা ইনকোয়ারি করি না, ইনকোয়ারি করি আমরা কখন করি, কিভাবে করি ইনকোয়ারি, একটু ভেবে দেখেন। হাইসোমাস ইনকুইজিটিভ, সে যখন আপনার কাছে আসবে তখন আপনার কাছে ইনকোয়ারি করবে বিষয়টা কি রকম। কিছু বলবেন? আচ্ছা, হাইসোমাস পেশেন্ট আপনার কাছে আসলো, এসে বলবে যে এটা কেমন ডাক্তার সাহেব? আচ্ছা ডাক্তার সাহেব, আপনার কাছে কোন কোন কোম্পানির ওষুধ আছে? সবগুলো কি অরিজিনাল? এগুলো কি সব বাংলাদেশি না বাইরে থেকে আসছে?
ও ডাক্তার সাহেব, আচ্ছা ডাক্তার সাহেব ওই যে বোতলটা দিচ্ছি কিরকম, একটু দেখা যায় প্লিজ, একটু দেখান না। রেফারেন্স দেয় কিন্তু, খুব সম্মান দিয়ে কথা বলে, প্লিজ একটু দেখান না। এইভাবে আপনার কাছে ইনকোয়ারি করবে, ইনকোয়ারি। তো যাক, রেপার্টরিতে যেভাবে হোক এমালগেট হয়ে গেছে। তো ইনকেসিটি পরবর্তীতে কিন্তু এটা কারেকশন হবে। অলরেডি আমি যতদূর জানি ইয়েগুলাতে কারেকশনের জন্য পেপারও পাবলিশ করেছে। তো যাক, ইনকিউজিটিভে থাকা ব্যক্তি এমন ভাবে আপনার কাছে কথা বলবে, আপনার কাছ থেকে কোনো কিছু জানতে চাইবে, মনে হবে যে আপনার কাছে কোনো ইনকোয়ারি করছে। এবং এই পার্সনরা, ইনকিউজিটিভ ব্যক্তিরা এক ধরনের ডাউটের দৃষ্টিভঙ্গি, সন্দেহ, এক ধরনের ডাউটের দৃষ্টিভঙ্গিতে কথা বলবে। ডাউটটা কেন? এই যে ফেয়ার বিট্রে ইনকোয়ারির মধ্যে মূল যে জায়গা, ডিকশনারি থেকে ওটা আপনারা পাবেন। ইনকোয়ারিতে কোথাও না কোথাও এক ধরনের সাসপেন্স থাকে, সাসপেন্স। আপনার সামনের জনের কাছে মনে হবে যে একটা সাসপেন্স করছে। যেমন ধরেন আমরা এই যে সিআইডি দেখি না, সিআইডি, তারপরে এই যে ইন্ডিয়ান আমরা বিশেষ সিনেমা দেখি, সিবিআই রেড দেয় আমাদের দেশে, ভোক্তা অধিকার, হ্যাঁ ভোক্তা অধিকার ইয়ে করে, আপনারা দেখেছেন কিনা জানি না, কিভাবে ইনকোয়ারি করে। দেখি আপনার ভাউচারটা দেখি, হ্যাঁ এখানে এত, এটা কি ব্যাপার এখানে, দেখেছেন তো আপনারা ইউটিউবে দেখেন ভোক্তা অধিকারের ইনকোয়ারি গুলা, ইনকাম ট্যাক্সের লোকজন কিভাবে ইনকোয়ারি করে সেটা দেখেন। আমাকে এটা দেখান, চালান দেখান, দেখি ওটা কোত্থেকে আসছে, মেয়াদটা দেখি, ইত্যাদি নানান ধরনের কাজ করে। হাই সমাজ পার্সনরা কিন্তু এই কাজটা করে। ওই যে বোতল দিলেন, স্ট্রেট নাই তো, শুনেই বুঝে গেল স্ট্রেট, সেটা ডাউট থেকে ইয়ে করতেছে। আর কিউরিয়াসটা কি? আমি ইনকিউজিটিভ তো বললাম, আমি বললাম দুটো আলাদা জিনিস, তাহলে কিউরিয়াসটা কি? দেখেন, আপনার চেম্বারে বাচ্চা আসছে, বাচ্চাদেরই বলি, আপনি ধরেন ল্যাপটপ নিয়ে টেস্টিং করছেন, ঘাটাঘাটি করছেন, আঙ্কেল এটা কি, ওটা কি, ওখানে কি, এরকম কি, এটা চাপলে কি হয়, আবার একটা নাড়লো, এটা এরকম কেন। তার চোখের দিকটা খেয়াল করুন, তার চোখের মধ্যে এক ধরনের চার্মিং, এক ধরনের একটা বিষয় থাকে, এটা হলো কিউরিসিটি। আমি একটা গল্প দিয়ে বুঝাই, তাহলে কিউরিসিটির বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধরেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাইক নিয়ে যাচ্ছে, খুব এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, গান গাচ্ছে যাচ্ছে, খুব মাস্তি করছে যাচ্ছে, শরীরে বাতাস খেলছে, যা হয় আর কি, দুজনে গরম। এবার দেখা যাচ্ছে রাস্তার মধ্যে অনেক ভিড়, লোকজন জড়ো হয়ে আছে। ছেলেটা কি করলো, এটা তার ফার্স্ট ডেট ছিল, গান গেতে গেতে যাচ্ছে, ভিড় দেখলো, দেখে সে গাড়িটাকে সাইড করে দাঁড় করালো। এই প্লিজ জানু, প্লিজ 2 মিনিট একটু দাঁড়াও, আমি তো আসছি। এবার সে এই দেখি দেখি দেখি, কল্পনা করতে পারছেন আমি যেগুলো বলছি, এই গল্পগুলো আপনারা সিনেমা আকারে ব্রেনের মধ্যে নেন। আমি তো দেখে দেখে বলতেছি, মানে আমি কথা বলতেছি, আমি ওই ক্যারেক্টারের সিন দেখতে পাচ্ছি, আপনারা ওইভাবে দেখা শেখেন। ওই ব্যক্তি কি কি হলো, ওখানে কি আছে, সবাইকে জিজ্ঞেস, কি হয়েছে ভাই, এখানে কি হয়েছে। একজন বলছে যে বাইক অ্যাক্সিডেন্ট করে, দেখি 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 দেখি, সাইড দেন, ভিড় ঠেলে সামনের দিকে যাচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কিভাবে হলো ভাই, কখন হয়েছে ভাই, কার সাথে হলো, দোষটা কার ছিল ভাই, কেউ কি মারা গেছে নাকি ভাই, খুব বেশি আঘাত টাঘাত পাইছে নাকি। চিন্তা করেন, ওই তো গার্লফ্রেন্ড নিয়ে বাড়াইছিল, ডেটিং এ গার্লফ্রেন্ডকে বসায় রাখছে, রেখে তার এই যে জানার বিষয়গুলা, এটা হলো কিউরিয়াস। বুঝলেন? বুঝতে পারেনি কেউ? বুঝা গেছে? তো জি স্যার, বুঝতে পারছি। তাহলে কি হলো,
তাহলে এই ব্যক্তি কিছু জানার জন্য, কিছু জ্ঞান করার জন্য, কিছু জ্ঞান অর্জনের জন্য সে কিউরিয়াস হয়ে যাচ্ছে। রোগী বলছে, ডাক্তার সাহেব এরকমটা আমার কেন হলো? ডাক্তার সাহেব আমার এই অ্যাসিডিটিটা কেন হলো? ভালো করে বুঝেন। কেমন বুঝছেন? যারা রেগুলার অ্যান্সার করেন তারা অ্যান্সার করেন না, যারা করেনই না তারা করেন। রোগী বলছে, ডাক্তার সাহেব আমার এই বুক জ্বালা পোড়াটা কেন করছে, অ্যাসিডিটিটা কেন হচ্ছে, এটা কি হবে? কিউরিয়াস না লাইট ডিজায়ার ফর? এটা তো বলিনি। এটা ইনকিউসিটি স্যার, ইনকিউসিটি। আবার ইনকিউজিটিভ? এটা ইনকিউজিটিভ কিভাবে হলো? আচ্ছা আরেকজন বলেন। সিয়ামকে ফ্লোর দিব না। আরেকজন বলেন। লাইট ডিজায়ার ফর। আচ্ছা আনিসুর ভাই লাইট ডিজায়ার ফর। আপনারা জান্নাত বলেন। স্যার কিউরিয়াস হবে স্যার। কিউরিয়াস হবে? জি স্যার। এটা মনে হলো। হ্যাঁ বলেন। হ্যাঁ আপনি অন্যদিকে গেলেন কেন? আমার প্রশ্নটা বুঝেন আগে। আমি কি বললাম? কিউরিয়াস হবে না লাইট ডিজায়ার? এই দুটোর মধ্যে আপনার উত্তর থাকতে হবে। হ্যাঁ জহুরুল বলেন। তার লাইট ডিজায়ার, কেননা সে জানতে চাচ্ছে যে তার ভিতরে ভয়ঙ্কর কিছু হচ্ছে কিনা, সেজন্য কিউরিয়াস তো জানতে চাচ্ছে, হালকা হতে যাচ্ছে। লাইট ডিজায়ার স্যার, হালকা হতে যাচ্ছে। জানতে চাচ্ছিল। আচ্ছা কাশ্মীর আপা লাইট ডিজায়ার বলছেন। নাসির ভাই হাত তুলে বসে আছেন। নাসির ভাই বলেন। শেষ, আপনি শেষ। বলেন নাসির ভাই। হ্যাঁ ঠিক আছে, লাইট ডিজায়ার আসবে। লাইট ডিজায়ার। আচ্ছা আপনারা পেরেছেন। নতুনরা তো কথা বলবেন না, বম মারলেও বলবেন না। একটা লাইন যে ক্লাস শেষে লিখতে হয় হোয়াটসঅ্যাপে, সেটাও লিখবেন না। ওই পুরোনো লাইক ঘুরে ফিরে কয়জন? 5 জন 6 জন। তারপরে ভিডিও দেখতে গেলে একটু লাইক দিতে হয়, সেটাও আপনারা দিবেন না। বুঝি না সে যে কি হয়, কুতকুতি দিলে যে হাসতে হয় সেটাও আপনারা হাসবেন না। আপনারা কি ওষুধ দিব আমি বুঝি না। ওই ঘুরে ফিরে 5 জন 6 জন সিয়াম সব জায়গায়, আমাদের ডক্টর শামসুজ্জোহা ভাই, নাসির ভাই, এই কয়েকজন ঘুরে ফিরে, আর অন্যরা নাই। আমি বুঝি না কেন নাই। আমরা বাড়ি ভাইকেও মিস করি, বাড়ি ভাইকেও আর পাই না। যাক, কেয়ার করার দুর্ভাগ্য। তো আমি কি বললাম যে আমার এটা অ্যাসিডিটি হচ্ছে না অন্য কিছু? এটা কি অ্যাসিডিটি? আমার এই যে বুক জ্বালা পোড়াটা করতেছে, এটা কি অ্যাসিডিটি? এটা বেসিক্যালি লাইট ডিজায়ার পরে। যারা বলেছেন ধন্যবাদ। ঠিক আছে, লাইট ডিজায়ার পরে কি হয়? লাইট ডিজায়ারে ডার্ক থাকে, ডার্ক আছে, সে জানে না তো কেন হলো। জানা হয়ে গেল এটা আমার কি হয়েছে, হ্যাঁ অ্যাসিডিটি, ঠিক আছে। লাইট ডিজায়ার পর ঠিক আছে। আর কিউরিয়াসেও জিজ্ঞাসা করা থাকে, জিজ্ঞাসা করে। হ্যাঁ, কিন্তু এই দুটোর মধ্যে মানে লাইট ডিজায়ার পরে জিজ্ঞাসা করবে যে ডাক্তার সাহেব এটা কি অ্যাসিডিটি? হ্যাঁ অ্যাসিডিটি। আচ্ছা ঠিক আছে। কিউরিয়াসও জিজ্ঞাসা করবে ডাক্তার সাহেব এটা কি অ্যাসিডিটি? এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করব কোন জায়গায়, এটা হলো ইম্পর্টেন্ট। এটা শিখতে হবে। ঠিক আছে, ডাক্তার সাহেব এটা আমার কেন হলো, এটা কেন হলো, এটা কি তাহলে অমুক, এটা এটা কি কিউরিয়াস না লাইট ডিজায়ার ফর? এটা বুঝতে গেলে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, আরেকটা ধাপ বুঝতে হবে। সেটা হলো যে আচ্ছা ডাক্তার সাহেব খাবার দাবার বন্ধ করলে কি এটা ঠিক হবে? এই জ্বালাটা কি ঠিক হবে? এমনটা আসলে কেন হয়? এবার ধরেন যে আপনি উত্তর দিয়ে দিলেন আপনি আসলে অনিয়ম করেন, রাত রাত জাগেন, এই কারণে এটা অ্যাসিডিটি হয়েছে। এবার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কি হবে? আপনি যখন উত্তর দিয়ে দিলেন যে আচ্ছা ডাক্তার এটা আপনি রাত জেগেছেন, রাত জাগার কারণে এরকম হয়েছে, এইটা কি হবে? এটা কি কিউরিয়াস হবে না লাইট ডিজায়ার ফর হবে? কিউরিয়াস হবে স্যার। আমি কিন্তু মাথা ঘুরাই ফেলেছি, আমি আপনাদের মাথা ঘুরাই ফেলেছি। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, আমি সময় নাই তো আর ডাউটে যাচ্ছে না। ভালো করে মনে রাখেন, লাইট ডিজায়ার পরে ব্যক্তি জেনে যাওয়ার পরে শান্ত হয়ে যায়।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাত জেগেছি তো তাই মনে হয় এরকম হচ্ছে। রুগী বলবে আচ্ছা আচ্ছা, ও তাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই কথাগুলো বলবে। এটা হলো লাইট ডিজার পর। সে ডার্কে ছিল, আপনি তাকে লাইট দিলেন, সে শান্ত হয়ে গেল, আচ্ছা ও ঠিক আছে। আর কিউরিয়াস কি করবে জানেন? কিউরিয়াস বলবে যে আচ্ছা ডাক্তার সাহেব, ঘুম থেকে ওঠার পরে যদি এরকম হয় তখন কি হবে? মানে তাড়াতাড়ি আবার শুয়ে পড়বেন বা একটু পানি খাবেন। আচ্ছা ডাক্তার সাহেব, স্পাইসি খাওয়ার পরে হলে কি হয়? আচ্ছা আমি যদি টাইম টু টাইম খাওয়া শুরু করি তখন কি হবে? আচ্ছা মাছ খেলে কি অ্যাসিডিটি হবে? আপনি যদি তাকে একটু করে লাইট দিয়ে দেন, তারপরে সে আরেক আবার ইয়ে হবে। আমি কি বুঝাতে পারলাম? ও কখনো স্যাটিসফাইড হবে না, ওর খালি একটার পর একটা আসতেই থাকবে। প্রশ্নের পিঠে প্রশ্ন থাকবে। হ্যাঁ, প্রশ্নের পিঠে প্রশ্ন থাকবে। ওর ক্ষুধাটা আপনি মিটাতে পারবেন না, কারণ লাইটে থাকা ব্যক্তি আগে ডার্কে ছিল, অন্ধকারে ছিল, এবার লাইটটা জ্বালাই দিয়েছেন, তার ডার্ক চলে গেছে। কিন্তু এই ব্যক্তি তার ডার্কে নাই, এগুলো কি হয়েছে? ওর মনে ক্ষুধা আছে, সে একটার পর একটা কিন্তু বলতে থাকবে। একটার পর একটা কিন্তু সে জিজ্ঞেস হবে, সেও হয়তো বলবে আচ্ছা আচ্ছা, কিন্তু আচ্ছা আচ্ছাতে থাকবে না, সে আরেকটা না আরেকটা বলবে। তো কিউরিয়াস ব্যক্তির প্রশ্ন কখনোই শেষ হয় না। খুব ভালোভাবে এই জিনিসগুলো মাথার মধ্যে আপনি গেঁথে নেন, আপনারা গেঁথে নেন। যদি ভুলে যান তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। আমি যতই উল্টাপাল্টা, আমি তো আপনাদেরকে শেখানোর জন্য উল্টাপাল্টা কথা বলবোই, এরকম করে মচমচ করে ইয়ে করবো, আমি এটা করি। আমার বাচ্চাকে অঙ্ক করার সময় এমন ইয়ে করবে, আমার কাছে অঙ্কই বসতে চায় না। কারণ আমি খুব জটিল করে মাথাটাকে ইয়ে করার চেষ্টা করি, পরে কিন্তু আরো কঠিন কঠিন অঙ্কগুলো করে ফেলে। আমিও চাই এরকম করে, যদি আপনাদের সাথে আমার ওই ইন্টারাকশনটা হয় না, যেহেতু ওই যে আপনারা সবাই আমার সাথে ইন্টারাক্ট করতে চান না, করবেন। কেউ কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, প্রাইভেট মেসেজ, আমাকে কল দেন না। আমি একটু করে কল আসলে অ্যাটেন্ড করা আমার সবার জন্য সম্ভব না, আমি প্রয়োজন হলে আপনাদের কল ব্যাক করবো, নো প্রবলেম। কিন্তু আমাকে মেসেঞ্জারে লিখবেন যে এটা এই আমি বুঝতে পারলাম না, এটা এরকম। আমি চাই যে এই পড়াগুলো আপনাদের মাথার মধ্যে একদম গেঁথে যাক। তো কিউরিয়াসলি, কিউরিয়াস এর মধ্যে একটা চমক থাকে, আর লাইট ডিজায়ারের মধ্যে কোশ্চিন মার্ক থাকে। কোশ্চিন মার্কের আনসার পাওয়ার পরে লাইট ব্যক্তি শান্ত হয়ে যায়, ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা যদি ল্যাকেসিস এর কথা থাক, ল্যাকেসিস আজকাল না, টাইম হয়ে গেছে, আমরা নেক্সট দিন দেখি, যদি হাই সেন্সার দিয়ে একটা কথা বলে ল্যাকেসিস এ চলে যাব। ঠিক আছে, তো অনেক হলো, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। কেমন লাগলো, কি বুঝতে পারলেন না, গ্রুপে লিখবেন, গ্রুপটা অ্যাক্টিভ রাখার দায়িত্ব আপনাদের।